বাহ বাহ, দেহে একটু চর্বি মাংস জমেছে কি সাহস অমনি বেড়ে গিয়েছে। চলো দেখি তো, কত সাহস বেড়েছে তোমার। কাঁপতে কাঁপতে ভূমিকম্প বইয়ে অজ্ঞান হয়ে গেলে তখন দেখবে চালাকি জানালা দিয়ে পালাবে। অষ্টপুটে লাজুক হাসি নিয়ে তাকিয়ে থাকে মিনময়ী। আশরাফকে কয়েক দফা অবাক করে দিই, তার গলা জড়িয়ে ধরে দুগালে ঠোঁট ছুঁয়ে দিয়ে মোহিত কণ্ঠে বলে, আমার দেখা সবচেয়ে সুদর্শন সুপুরুষ আপনি, যে কিনা নারীদের সম্মান দিতে জানে, তাদের ভালোবাসতে শেখাতে জানে, সকলের চোখের পানি মুছে মুখে হাসি ফোটাতে জানে, ন্যায় অন্যায়ের পার্থক্য করতে জানে। এই ভীতু দরিদ্র ইঁদুরছানাকে এক বুড়ো হুলো বিড়ালকে ভালোবাসতে শিখিয়েছে, যার কাছে ধনী গরিবের মধ্যে কোনো ফারাক নেই। এমন এক বুড়োকে পাওয়াই নেংটি ইঁদুরছানার জন্য সাত কপালের ব্যাপার। আমি আজীবন চাইব আমার জীবনে এই বুড়ো হুলো বিড়াল বারংবার প্রেমারূপে আসুক, আর আমি সর্ব অবস্থায় তার হয়ে থাকি। আশরাফ চেয়ে থাকে ছোট্ট ইঁদুর ছানার দিকে। অবশেষে সে পেরেছে ওই ছোট্ট হৃদয়টিতে ভালোবাসার বীজ রোপণ করতে। মৃদু হেসে বদ্ধ নেত্রে আদুরে ভাবে মেইলি গলায় মুখ ঘষে নেয় আশরাফ। জড়ানো কণ্ঠে বলে, ভীতু ইঁদুরছানা দেখছি আজ আটঘাট বেঁধে নেমেছে হুলো বেড়ালকে নাস্তানাবুদ করার জন্য। মৃন্ময়ীকে কথা বলার সুযোগ দেয় না সে। পথ বন্ধ করে দিয়েছে আরো ক্ষণকাল আগে। সত্যি সত্যি হুলো বেড়াল সুযোগ পেতে খপ করে ধরে নেয় ইঁদুর ছানাকে। তাকে বোঝায় স্বামী নামক মানুষটি তাকে ভীষণ করে চায়। স্বামীর প্রেমময় স্পর্শে মৃন্ময়ী সর্বাঙ্গে সেজে উঠে এক নতুন সৌন্দর্যে। দেশে তখন তোলপাড় চলছে ডক্টর মোহাম্মদ জাফর নামক সুনামধন্য ডাক্তারের বর্বরতা নিষ্ঠুরতা নিয়ে। প্রতিটি সংবাদ মাধ্যমের হেডলাইন, কৃত্রিম উপায়ে কিভাবে মৃত মানুষকে জীবিত প্রমাণ করা হয়। টাকা উপার্জন করছে বান্দরবানের নামকরা এই ডাক্তার। এরপর থেকে দুর্নীতি দমন অফিস ও স্বাস্থ্যসেবা সংস্থা থেকে তদন্ত কমিটি গঠন করা হয়, যা প্রতিটি হাসপাতালের হিস্ট্রি চেক করার জন্য। সপ্তাহ আগে একদিন এক সংবাদ মাধ্যমে হঠাৎ করে এক সিসিটিভি ফুটেজ সহ কিছু ডকুমেন্টারি রিপোর্ট প্রকাশ পায়। তারপর থেকে ডক্টর জাফরকে আটক করা হয় যথাযথ শাস্তি ও জরিমানা সহ। তবে এই তথ্য কে প্রকাশ করেছে কিভাবে তা জানা অজানাই থেকে গেল, হয়তো অজানা রাখাই হয়েছে। হঠাৎ করে আসা ফাউন্ডেশনের 10টি বাচ্চা একসাথে অসুস্থ হয়ে পড়ে, জ্বর ঠান্ডা সহ কাশি সর্দি। মোট কথা ছোট্ট বাচ্চাগুলোর নাজেহাল অবস্থা। গতকাল মাঝরাত থেকে আশফাক আহমেদ এখানে রয়েছে। সিয়াসা এসেছে ভোর হতে, উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত বদন, ললাটে চিন্তার রেখা। এক রুমে 10টি বাচ্চা অসুস্থ, এক একজনের হাতে আইসক্রিম। তাদের অদ্ভুত এক রুলস রয়েছে, ঠান্ডা লাগলে আইসক্রিম খেতে হয়, তাহলে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। শুনতে ফানি হলেও এটা দেখে দেখেই সকলে অভ্যস্ত। তাই তো জ্বর ঠান্ডা হলে সবার আগে আইসক্রিম চকলেট হাজির করা হয় তাদের সাথে সামনে। আশ্রমের করিডোরের এ মাথা থেকে ও মাথা হাঁটছে আশরাফ। ছোট দুহাতে গলা জড়িয়ে কাঁধে মাথা রেখে শুয়ে আছে 6 বছরের একটা ছেলে বাচ্চা মিরাল। মাঝে মধ্যে হাঁচি দিয়ে উঠছে। মিরালি সবার আগে অসুস্থ হয়, এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। দুশ্চিন্তায় আচ্ছন্ন আশরাফ আবারও ফোন কানে তুলে। নাম্বারটা বন্ধ বলছে। বাচ্চাদের জন্য যে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে তাকে ফোন করছে সকাল থেকে, কিন্তু ফোন বন্ধ পাওয়া যাচ্ছে প্রতিবারই। সে ঘাড় কাত করে মিরালের দিকে তাকায়, উদ্বিগ্ন কণ্ঠে বলে, হাসপাতালে চলো, ডাক্তার আঙ্কেলকে ফোনে পাওয়া যাচ্ছে না। বাচ্চাটা চট করে মাথা তুলে তাকায়, ঘন ঘন না বোধক মাথা নেড়ে বলে, নো 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 নো, হাসপাতালে চান্স রয়েছে অনেক, আর ওখানে সকলে কাঁদে, ওখানে গেলে আরও অসুস্থ হয়ে যাব। আমি কোথাও যাব না। আশা অবসর দৃষ্টিতে তাকায়, তীক্ষ্ণ কণ্ঠে বলে, জার্মসের ভয় নাকি ইঞ্জেকশনের ভয়? ধরা পড়ে যাওয়ায় আবারও ধূপ করে কাঁধে মাথা দিয়ে শুয়ে রয় মিরাল। আরো একবার অসুস্থ হয়েছিল, তখন হাসপাতালে নিয়ে 7টা ইঞ্জেকশন দিয়েছিল তাকে। এরপর থেকে হাসপাতাল নামটি এবং জায়গাটিকে ভয় সমেত ঘৃণা করে সে। আশরাফ ডানে বামে মাথা নেড়ে আবার হাঁটা শুরু করে। কাটা কাটা চুলগুলোতে মলিন মুখে হাত বুলিয়ে দিতে লাগলো শিয়াশা, দৃষ্টি নিবদ্ধ লাল হওয়া মুখটার দিকে। হাত বাড়িয়ে পারদ মিরাটি জিহ্বার নিচ থেকে বের করে তুলে ধরে শিয়াশা। 102 ডিগ্রি জ্বর। ম্লান কণ্ঠে জিজ্ঞাসা করে, এত অসুস্থ হলে কি করে মির্জাফরের বংশধরগুলো? 7 বছরের ছোট্ট ছেলেটি চোখ তুলে তাকায় শিয়ার দিকে। আমি কিছু করিনি, সব দোষ মিতালির। ও টিস্যু ছাড়া হাঁচি দিয়েছে আমার সামনে। এরপর থেকে একে একে সকলের ভেতর জামস ঢুকে গিয়েছে। আমি খুব অসুস্থ সিয়া রানী। নোজ টু মাচ ইরিটেটিং, হেড ইজ হেন্ডিং
কাইন্ড নিউ স্যালি। আমার মনে হয় না আমি এক সপ্তাহের আগে পড়াশোনা করতে পারবো। বুঝেছো? নানু ভাইকে বলবে পড়ার জন্য জোর না করতে। শিয়াশা মিটিমিটি হাসছে। পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য এদের শুধু একটা কারণ প্রয়োজন। সে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়, আফসোস করে বলে, আমি আরো ভেবেছিলাম আগামীকাল ভোরে তোমাদের নিয়ে ডিম পাহাড়ে যাব, সকলে একসাথে সাইকেলে করে। সেখানে পাশের এক জঙ্গলে কাঠবিড়ালি হাট বসে। গাছে গাছে কাঠবিড়ালিরা দৌড়ে পালায় মানুষ দেখলে। তাদের নাটস দিলে তারা খুব খুশি হয়। ডিম পাহাড়ের চূড়ায় রেস্টুরেন্ট থেকে গরম গরম হট চকলেট খেতাম। টেস্টি টেস্টি। আসার পথে মারমা বাজারের গরম গরম ঝাল টক মুন্ডি, সব মিস হয়ে গেল। মির্জাফরের বংশধরগুলো, তোমরা তো খুবই অসুস্থ। শিয়াশা সুর টেনে টেনে বলে। বাচ্চাগুলো হাঁ হয়ে তাকিয়ে আছে শিয়াশার দিকে। একটু পরে জিভা থেকে পানি গড়িয়ে পড়বে ডিম পাহাড়। আহ, কতদিন হলো ভোরের ওই মিষ্টি প্রকৃতির সাথে সময় কাটানো হয় না। সব কটা বাচ্চা কাচুমাচু করে উঠল। ইতিমধ্যে শোয়া থেকে উঠে বসেছে সকলে। মেয়েকে সুস্থতা প্রকাশ করতে শুরু করলো টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে। একটা বাচ্চা বলল, তুমি যতটা ভাবছো ততটা অসুস্থ নই আমরা, সিয়া। ইটস জাস্ট সিজনাল ফ্লু, নাথিং সিরিয়াস। তুমি তো জানো আমাদের ইমিউনিটি সিস্টেম কত স্ট্রং। আমরা ঠিক যেতে পারবো কাল ভোরে। তুমি প্রমিস করো কাল নিয়ে যাবে। শিয়ার মিটিমিটি হাসি উচ্চস্বরে হাসিতে পরিণত হলো। আশা মুখ বিকৃত করে বিড়বিড় করে বলল, এক একটা মীর জাফরের বংশধর সিয়া ঠিক বলে। তার মধ্যে আশফাক আহমেদ ডাক্তারের সাথে নিয়ে ব্যস্ত পায়ে কক্ষে ঢুকে আশরাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে মিরালকে শুয়ে দিল তার বেডে। দুপুর তখন 1:43। চেম্বার শেষ করে লাঞ্চ করার জন্য রেস্তোরাঁয় এসেছে শিয়াশা। নমিতাও রয়েছে সাথে। নমিতা খেতে খেতে তাকায় শিয়াশার দিকে, উদাসীনতার প্রলেপ মুখশ্রীতে। সে খেতে খেতেই বলল, তুই টিনেজের ছেলে মেয়েদের মতো আচরণ করছিস। শিয়াশা চোখ তুলে তাকায়, উদাসীন কণ্ঠে বলে, তুই যেটা ভাবছিস সেটা নয়। আশ্রমে 10 জন বাচ্চা একসাথে অসুস্থ হয়ে পড়েছে। পাপা নেই। এসে এটা শুনলে খারাপ লাগবে তার। তাদের এইভাবে দেখতে ভালো লাগছে না। মৌসুম পরিবর্তন হচ্ছে, এই সময়ে সকলেই একটু একটু অসুস্থ হয়ে পড়ে। সাইকম্প্রেস বুঝবে, তুই চিন্তা করিস না। শিয়াশা মাথা দুলিয়ে খাবার মুখে তোলে। আচমকা মাথায় কারো স্পর্শে শিয়াশা সপ্রতিভ চাহনিতে ফিরে তাকায়। হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে আছে সাইফ। শিয়াশা খানিক চেঁচিয়ে উঠল পাপা বলে। খাবার ছেড়ে ছুঁড়ে ঝাঁপিয়ে পড়লো বাবার বুকে। সাইফ সদরে আগলে নেয় মেয়েকে, মাথায় স্নেহের পরশ দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। আমার বাচ্চা অনেক মিস করেছে আমায়। মেয়ের উত্তর আসে না, বরং কাঁধে গরম জলের স্পর্শে সাইফ কিছুটা আশ্চর্য হয়। তার মেয়েটা এতটা নরম মেয়ে নয় যে সাময়িক দূরত্বে কেঁদে দিবে। এই কান্নার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা এমন প্রশ্ন সাইফের মনে হানা দিল না। সে আবারও আদুরি গলায় বলল, কি হয়েছে বাচ্চা, কাঁদছো কেন? পাপা এসে গিয়েছে তো। আমার সিয়া তো এতটা দুর্বল নয়। সিয়াশা নাক টানতে টানতে বাবার কাঁধের শার্টে চোখ মুছল। আইন আনহাইজেনিক বাজে অভ্যাস, কিন্তু সাইফের কাছে আনন্দদায়ক। বাবার আদুরে বিড়াল যে। তোমার সিয়া তোমার ক্ষেত্রে প্রচুর দুর্বল। তোমায় ছাড়া ভালো লাগে না পাপা। মামু নানু ভাই যে চিকেন বান এনে দেয় তা মজা না। তুমি যেটা আনো সেটা টেস্টি। আমার পেট ভরেনি এতদিন, তোমায় মিস করেছি আমি খুব। সিয়াশা নাক টেনেই বলে। সাইফের মুখ ভোতা হয়ে গেল। ভোতা মুখে বলল, আমায় না বলো, আমার আনা চিকেন বানকে মিস করছো? সিয়াশা হেসে উঠল। ফের জিজ্ঞাসা করলো, কখন আসলে আমার বললে না কেন? এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে আসলাম, আর বলে দিলে কি আমার বাচ্চা আমায় কত মিস করছে। এটা দেখতে পারতাম। সিয়াশা ভ্রু কুচকে যায়, সন্ধীন গলায় বলে। তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? সাইফ বোকা বোকা হাসি দেয়। কিছু বলতে উদ্যত হলে নমিতার উচ্ছ্বাসিত কণ্ঠ ভেসে আসে। হাই হানসেন। সাইফ হাসি মুখে তাকায় নমিতার দিকে, মুখে মেকি লাজুকতা ফুটিয়ে তুলে লাজুক কণ্ঠে বলে, আচ্ছা নৌমি, বাচ্চা কাচ্চাস আচ্ছা নৌমি, বাচ্চা কাচ্চার সামনে এভাবে বলো না, আমার লজ্জা করে তো। নমিতা খিলখিলিয়ে হেসে উঠল। শিয়াশা ডানে বামে মাথা নেড়ে নিজের সিটে বসে। সাইফ গিয়ে নমিতার পাশে বসলো। আমোদিত উৎসুক কণ্ঠে বলল,
এই নমি, তোমাদের ডিপার্টমেন্টের কোনো সুন্দরী কমবয়সী বিবাহযোগ্য পাত্রী আছে নাকি? থাকলে সিয়াকে একটা খোঁজ দিও তো। তুমিও ভাবো, আমি একটা সুদর্শন ড্যাশিং বিবাহযোগ্য পাত্র, কিন্তু ওই চুল ছাড়া ঘটকগুলো আমার জন্য শুধু বুড়ি পাত্রী খুঁজে নিয়ে আসে। এটা কি হয় বলো? আমি কত হ্যান্ডসাম, এর জন্যই তো আমি বিয়ে করতে পারছি না। আর আমার মেয়েটাকে চিন্তায় ফেলছি। দেখেছো কত শুকিয়ে গিয়েছে আমার মেয়েটা। নমিতা আবারও হেসে উঠল, মাথা নেড়ে বলল, আমি খুঁজিয়ে রাখবো আঙ্কেল। আঙ্কেল বলো না, বুকে ব্যথা লাগে। সাইফ নাটক করে বলল। নমিতা হড়বড়িয়ে বলল, ও সরি সরি হ্যান্ডসাম। তোমাদের ঢং শেষ হলে এবার আমায় একটু বলো তো পাপা, তুমি কি খাবে? শিয়াশা বলল। সাইফ আরো উৎসাহী কণ্ঠে বলে, হুম, এমন কিছু না, স্পাইসি, জুসি, সসি, ক্রিঞ্চি, চিজি, যার মধ্যে বিফ থাকে, টমেটো থাকে, শসা থাকে, লেটুস থাকে, এমন কিছু হেলদি ফুড অর্ডার করো। সেসব ভ্রু কুচকে শুনছে ইনডিরেক্টলি বলা বার্গারের বর্ণনা। সে কোনো মতে এখন বার্গার খেতে দিবে না। তাই তো সাইফের এই আবদার। সে গম্ভীর গলায় বলল, একটা ফ্রেশ জুস আর টুইস্টার ছাড়া কিছু পাচ্ছ না? বাসা গিয়ে ভাত খাবে, মৃন্ময় কষ্ট করে রান্না করে। সাইফ মুখ ছোট করে তাকায় শিয়াশার দিকে। সকলে খাওয়া দাওয়া করছিল আর কথা বলছিল। কথার ফাঁকে সাইফের চোখ যায় মেয়ের পোশাকে। নিজ চোখে প্রথমবার মেয়েকে শাড়িতে দেখছে সে। কয়েক দফা মুগ্ধ হয় মা রূপী মেয়েকে দেখে। জুনিয়র আশা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অযথায় তার মনে খটকা লাগে। মেয়ের এই পরিবর্তনের কারণ কি? আদৌ স্বাভাবিক নাকি অস্বাভাবিক? খাওয়া শেষ হলে সাইফ মেয়ের হাত ধরে বেরিয়ে পড়ে। হাসপাতালে পৌঁছে দিয়ে আসবে সে। তারা দাঁড়িয়েছিল হাইওয়ের পাশে। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে আনছে তাই অপেক্ষা করছে। তবে রাস্তার ওপারে থাকা গাড়িটি বাধাপ্রাপ্ত হলো ট্রাফিক পুলিশ দ্বারা। ট্রাফিক পুলিশরা রোডে স্ট্রাক করে রাখা হচ্ছে কোনো কারণে। শেষে কৌতূহলী গলায় বাবাকে জিজ্ঞাসা করলো। হঠাৎ রোড স্টাক করে রাখা হয়েছে কেন বাবা? সাইফ সরু দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল কিছু। মেয়ের কৌতূহলী প্রশ্ন বলল, সাধারণত বিশেষ মান্যগণ্য কেউ গেলে এরকমটা করা হয়, রাস্তা আটকে দেওয়া হয় যেন জ্যামে না বাঁধে। এখন কে যাচ্ছে? আবারও প্রশ্ন করতে দেখতে পেল 20-25টা গাড়ি লাইন বেঁধে চলে যাচ্ছে। প্রত্যেকটা গাড়ির সামনে এক কিনারায় ছোট্ট বাংলাদেশের পতাকা উড়ছে। সবগুলোই একই ধরনের। এই গাড়িগুলো শিয়াশা চেনে। সেনাবাহিনীদের এই গাড়ি। সেনানিবাসের সকল কর্মকর্তারা এই গাড়িগুলোই ব্যবহার করে। তার নানু ভাই এখনো ব্যবহার করে। 10 মিনিট পর সকল গাড়ি চলে যেতে রাস্তা ছেড়ে দেয়। সাইড মেয়ে আর নমিতাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। শিয়াশা বাবাকে আবারও প্রশ্ন করে, ওইগুলোতে কারা গিয়েছে পাপা? আর এভাবে রোড স্টাক করে রাখা হয়েছে কেন? জানলার দিকে মুখ করে সাইড বলে, গতকাল রাষ্ট্রীয় একটি মিশনের সমাপ্তি ঘটেছে। আজ তার চূড়ান্ত শুনানি ছিল। মিশনটিতে নিরাপত্তা বাহিনীর ভিক্টোরি অর্জন করেছে। তারাই ফিরছিল। প্রতিমধ্যে একটা অনাকাঙ্ক্ষিত হামলায় কিছু সেনা আহত হয়েছে। তাই রোড স্ট্রাক করা হয়েছে যেন তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে পারে। শেষের বুকটা ধক করে উঠল। শেষবার যেদিন দর্পণের সাথে কথা হয়েছিল সেদিন সে বলেছিল কোনো রাষ্ট্রীয় মিশনের কাজে রয়েছে। দর্পণে কিছু হয়নি তো? সে ঠিক আছে? মস্তিষ্ক জ্ঞান শূন্য হয়ে গেল। উদ্বিগ্ন গলায় বাবাকে জিজ্ঞাসা করল, পাপা, কারা আহত হয়েছে? ঊর্ধ্বতন কর্মকর্তারাও কি আহত হয়েছে? সাইফের ললাটে ভাঁজের সৃষ্টি হয়। অবশ্য বিরক্তির এসব বিষয়ে মেয়েরা তো কৌতূহল তার পছন্দ হলো না। থমথমে গম্ভীর গলায় বলল, এই সকল বিষয়ে এত আগ্রহ দেখাবে না, সিয়া। ডু ইয়োর ওয়ার্ক অ্যান্ড গিভ ফুল ফোকাস অন ইট। চেষা দমে গেল। বাবাকে আর কোনো প্রশ্ন করলো না। মেয়েকে হাসপাতালে পৌঁছে দিয়ে সাইড ব্যস্ত গতিতে গাড়িতে উঠে। তখনই একদল ফর্মাল পোশাকে আবৃত সুঠাম দেহের অধিকারী লোক সাইফের গাড়ির মিররে নক করে। সাইফ গাড়ির কাছ নামায়। পরিচিত আতঙ্কিত মুখ। সাইফ মুখ বের করে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, কিছু বলবে মেহমাত? তার মধ্যে একটা লোক এগিয়ে এসে বলে, স্যার, আপনাকে কিছু ইমেল পাঠিয়েছিলাম, কোনো রেসপন্স করেননি। সাইফ বিরক্ত হয়ে গেল। তিরিক্ষি কণ্ঠে বলল, প্রতিদিনে আমার শত শত মেইল আসে মেহমাত, কোনটা রেখে কোনটা দেখব। তোমার কিছু বলার হলে সামনাসামনি বলবে, ইমেল চেক করার সময় হয় না। মেহমাত চিন্তিত ভঙ্গিতে বলল, স্যার, গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। আমারও তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা রয়েছে, কিন্তু এখন নয়। আমি এখন ব্যস্ত আছি মেহমাত।
বাচ্চারা অসুস্থ এখন পর্যন্ত তাদের কাছে যেতে পারিনি। আমি ফ্রি হয়ে তোমায় কল করব। অফিসে চলে এসো। ওকে স্যার। বলে মেহমাদ সরে দাঁড়ায়। সাইফ কিছু একটা ভেবে আবারও মাথা বের করে বলল, মেহমাদ, জি স্যার। তার উপর নজর বাড়াও। মেহমাদ শুকনো ঢোক গিলে বলল। ওকে স্যার। সাইফ মাথা নেড়ে গাড়ি স্টার্ট দিতে বলে সাইফ ম্লান মুখে হাত বুলিয়ে দিচ্ছে ছোট ছোট মাথাগুলোতে। অসুস্থ থাকায় বেশি ঘুমাচ্ছে, শরীর দুর্বল। সাইফের চোখের কোণায় টলমলে পানি। আসা যাওয়ার পর থেকে বেঁচে থাকার কারণ হিসেবে সিয়াসা আর এই ছোট্ট ছোট নিষ্পাপ মুখগুলোকে গ্রহণ করে সে। এদের মধ্যে কারো কিছু হলে সে কি নিয়ে বাঁচবে? তার চেয়েও বড় কথা, সে নিজেকে মুখ দেখাবে কি করে? এমনিতেই অভিমানী মেয়েটি তাকে দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর তকমা লাগিয়ে দিয়ে গেছে, যে তকমা আজও সে বয়ে চলেছে। এই বিদঘুটি তকমা বয়ে চলতে যে তার খুব কষ্ট হয়, যা সারা জীবনের জন্য বুকে দাফন করে রেখেছে। কাউকে মুখ ফুটে বলারও সুযোগটুকু নেই। সকলের বিছানার পাশে একটা করে গিফট বক্স রেখে দিল সাইফ। বিদেশ থেকে এনেছে সকলের জন্য। একে একে সকলের কপালে চুমু দিয়ে গায়ে কম্বলটা টেনে কক্ষ থেকে বের হয়ে আসে। বের হতেই দেখা মিলে 7 জন ন্যানি নত মস্তিষ্কে দাঁড়িয়ে আঙ্গুল কষলে যাচ্ছে। সাইফ চোয়াল শক্ত করে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে তাদের দিকে রুর গলায় বলে, আমি এজেন্সির সাথে কথা বলে ফেলেছি, নতুন ন্যানি এসে পড়বে। আপনাদের পেমেন্ট হয়ে গিয়েছে। আপনারা এখন চলে যেতে পারেন। তারা সকলে আমার আহত দৃষ্টিতে তাকায়। অনুনয় করে বলে, আমরা ঠিকভাবেই দেখাশোনা করছিলাম স্যার, কিন্তু মৌসুম পরিবর্তন হচ্ছে, আশেপাশের সকলেই অসুস্থ হয়ে যাচ্ছে। এটা স্বাভাবিক। আপনি শুধু শুধু আমাদের উপর রাগ করেছেন। সাইফ গর্জে উঠল। কোনটা স্বাভাবিক অস্বাভাবিক আমায় বোঝাতে আসবেন না। সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা গিয়েছে গত পরশু বাচ্চারা 12টার সময় পুলে নেমেছে, উঠেছে 12টা 40-এ। ততক্ষণে আপনারা কোথায় ছিলেন? আমি বলছিলাম না 10 মিনিটের অধিক সময় গোসলে নেবেন না? সকলে মাথা নত করে নেয়। মিনমিনে গলায় বলে, তাদের পোশাক তৈরি করে রাখতে গিয়েছিলাম স্যার। সাইফ শোনে না, বরং দ্বিগুণ গর্জে ওঠে তাদের উপর। আশরাফ ক্রুদ্ধ পায়ে দুলাভাইকে থামায়। কি করছো দুলাভাই? অসুস্থ হতেই পারে, তাই বলে সব দোষ ওনাদের উপর দিতে পারো না। হ্যাঁ, সব সময় ওনাদেরই। বাচ্চারা কি নিজেদের ভালো মন্দ বোঝে? বোঝে না বলেই তো তাদের রাখা। আমি কোনো কথা শুনছি না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরতে বলো ওনাকে। আশরাফ নিরুপায় হয়ে তাদের চলে যেতে বলে। সকলেই একরাশ হতাশা নিয়ে চলে যায়। মোটা অঙ্কের একটা চাকরি ছিল, তেমন একটা কষ্টসাধ্য নয়। এভাবে অল্প একটু ভুলের জন্য হারিয়ে ফেলতে পারবে না ভাবেনি তারা। এভাবে হারিয়ে ফেলবে ভাবতে পারেনি তারা। সিয়াসা হাসপাতালে এসে আগে রিসেপশনে যায়। নতুন অ্যাডমিট হওয়া আহত সেনা সদস্যদের নামের লিস্ট চেক করে, কিন্তু কোথাও দর্পণের নাম খুঁজে পেল না। মুহূর্তে সকল দুশ্চিন্তারা ছুটে পালায়। লোকটা ঠিক আছে, তাতেই সে খুশি, হোক না দূরত্ব। প্রেমে পড়াটা যেমন সুখানুভূতির সৃষ্টি করে, তেমনি মনে ভয় সৃষ্টি করে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার। সে কোনো ক্রমেই লোকটিকে হারাতে চায় না। লম্বা সময় কাটাতে চায় সে দর্পণের সাথে, যে সময়টুকুতে সে দর্পণের সারা জীবনের একাকিত্ব, পরিবারহীনতা, অনাথ হওয়ার ক্লেশ, আফসোস দূর করতে পারবে নিজের ভালোবাসা দ্বারা। এক বুক ভালোবাসা জমিয়ে রেখেছে লোকটার জন্য। তা গ্রহণ না করা অবধি লোকটা কিচ্ছু হতে পারে না। নমিতা মৃদু হেসে সিয়াসার ব্যাকুলতা দেখছে। প্রেমে পড়লে নারীদের কত পরিবর্তন ঘটে, ইদানিং তার মাঝেও এমন পরিবর্তন দেখা দিচ্ছে। পাগলের অ্যাক্সিডেন্ট দেখা মিলেছে, এখন শুধু পাগলকে সঠিক রাস্তায় আনার পালা। পাগলের অ্যান্টিডোট দেখা মিলেছে, এখন শুধু পাগলকে সঠিক রাস্তায় আনার পালা। শেষের চেম্বার শুরু হয় দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। সপ্তাহে একদিনই শুধু ফুল ডে চেম্বারে বসে সে। এছাড়া 3 দিন শুধু একবেলায় চেম্বারে বসে, বাকি 2 দিন সার্জারি করে। এটাই তার সাপ্তাহিক শিডিউল। সেই শিডিউল অনুযায়ী আজ সে ফুল ডে চেম্বারে বসেছে। তখন তবে সন্ধেবেলা নামাজ শেষ করে মাত্রই রুগী দেখা শুরু করেছে সিয়াসা। তার অ্যাসিস্ট্যান্ট নূপুর এসে বলে তার সাথে কেউ দেখা করতে এসেছে। কলম থামিয়ে সিয়াসা নূপুরের দিকে কৌতূহলী নয়নে তাকায়। গত সপ্তাহের বিশ্রী অভিজ্ঞতা মনে আসতে তিরিক্ষি কণ্ঠে বলে, কোনো কম্পাউন্ডার এসেছে নাকি? এসে থাকলে বের করে দাও। আগেরবারের মতো উল্টাপাল্টা ওষুধ প্রমোট করাতে আসলে এবার কিন্তু আমি কোম্পানি বন্ধ করিয়েই ছাড়বো, সাথে জেলের ঘানি ফ্রি। নূপুর ঘন ঘন নাবোধক মাথা নেড়ে বলে, না ম্যাম, কোনো কম্পাউন্ডার নয়। বলল আপনার বাবার কোন বন্ধু।
ললাটে কয়েকটা ভাঁজের সৃষ্টি হয় শিয়াশার। বাবা আবার কোন বন্ধু? সে তো কখনো বাবার কোনো বন্ধুর কথা শুনেনি বাবার মুখে। সাইফ কখনো অচেনা কারোর সান্নিধ্যে যাওয়া পছন্দ করে না, তাই সে নির্দ্বিধায় অনুমতি দিতে পারলো না ভেতরে আসার। অ্যাপয়েন্টমেন্ট আছে কোনো, কিংবা পাপার সুপারিশ? নো ম্যাম, তবে এটা দেখতে বলছে। বলেই নুপুর একটা ফোন এগিয়ে দিল, যেখানে স্ক্রিনে ভেসে আছে যুবক সাইফের হাস্যোজ্জ্বল মুখে কারো গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। দুজনের পরনেই খাকি পোশাক। সেসব প্রকার হেসে উঠল নিজের বাবার কর্মজীবন কালের সুন্দর সময়ের দৃশ্য দেখে। বুকটা ভরে গেল খাকি পোশাকে তার সুপারম্যানকে দেখে। চেয়াসার আবছা মনে আছে বাবার এই রূপের কথা, তেমনি মায়েরও আবছা প্রতিবিম্ব মনে আছে, যা ক্রমে ঘোলাটে হয়ে গেছে বয়সের সাথে সাথে। স্মৃতিপট এখন একদম ধূসর, যেখানে মায়ের শেষ কীর্তিকলাপ একদম নিশ্চিহ্ন। সে ফোনটা নুপুরের হাতে দিয়ে হাসি মুখে বলে, এই রোগীটা দেখা হলে পাঠিয়ে দিও। পাপার কর্মজীবন কালের বন্ধু, তাই হয়তো আমি চিনি না। আচ্ছা। রোগীটি যেতেই দরজা খুলে কেউ প্রবেশ করে। বলিষ্ঠ দেহাবয়ের অধিকারী, ঠিক তার পাপার মতো। সে এসে উৎসুক নয়নে তাকিয়ে 50 ঊর্ধ্বে বয়সী লোকটিকে সালাম জানায়। লোকটিও প্রগাঢ় হেসে এগিয়ে আসে, স্নেহের কণ্ঠে বলে, ওয়ালাইকুম সালাম মামুনি, আমায় চিনতে পেরেছো? কত বড় হয়ে গিয়েছে আমার মামুনি। সিয়াসা কৃত্রিম হাসলো। সে তো চেনেই নিয়ে এখন কি বলবে। সিয়াসার মুখের অভিব্যক্তি দেখে লোকটা যেন বুঝে ফেললো তার মনের কথা। সে বলল, চিনতে পারোনি তাই না? চেনার কথাও না, সেই 6 বছর বয়সে দেখেছো। এইটুকুন আদরে পুতুলের মতো ছিলে, দেখলেই আদর করতে ইচ্ছে করতো। এই যে আমার থুতনিতে ডাক্তার দেখেছো না, এটা তুমি দিয়েছিলে, খুলে নিয়েছিলাম দেখে। তুমি আবার সাইপ আর তোমার মা নানুভাই ছাড়া আর কারো কোলে উঠতে চাইতে না। এখনো রয়ে গিয়েছে দাগটা, ছোট মানুষের ধারালো দাঁত তো, তাই এমন দাগ পড়ে গিয়েছে। একবার ভেবেছিলাম সার্জারি করাবো, কিন্তু ভাবলাম মুখে এমন একটা দাগ থাকা ভালো, ইউনিক। তাই না বলো? আমি ঠিক বলেছি না? এক নাগাড়ে এতগুলো কথা শুনে সিয়াসা হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। সে এত দুষ্ট ছিল যে কারো থুতনি কামড়ে দিয়েছে? সে অপ্রস্তুত হেসে বলে, হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিক বলেছেন। দাগটায় আপনাকে মানাচ্ছে, কিছুটা হলিউডের ভিলেনদের মতো লাগছে দেখতে। কথাটা বলেই সিয়াসা জিভ কাটে। কি বলবে কি বলে ফেললো, কিন্তু লোকটি কিছু মনে তো করলোই না, বরং আরো উচ্চস্বরে হেসে উঠল। আমোদিত কণ্ঠে বলল, ঠিক বলেছো মামুনি, ঠিক এই জন্যই আমি দাগটা এখনো রেখেছি। এটা একটা ভিলেন ভিলেন ভাই পানে। সিয়াসা কৃত্রিম হাসলো। জিজ্ঞাসা করলো, আপনি কি পাপার বাল্যকালের বন্ধু আঙ্কেল? আপনার নাম কি? আপনার নাম কি আঙ্কেল? লোকটি খুব আগ্রহ পেল এমন প্রশ্নে। প্রবল আগ্রহ প্রকাশ করেই বলল, হ্যাঁ তো, তোমার পাপা আর আমি সেই কেজি স্কুলে পল্লব থেকে একে অপরের বন্ধু। এরপরে একই ক্যান্টনমেন্টে পড়াশোনা করেছি, সেনাবাহিনীর ট্রেনিং নিয়েছি। চাকরি পেয়েছে তোমার পাপা আগে, আমি পেয়েছি তার থেকে পরে। তোমার পাপা তো দুর্দান্ত ছিল পড়াশোনা থেকে শুরু করে কর্মজীবনে, সর্বদা ফার্স্ট থাকতো তার পজিশন। এরপরে আমরা একসাথে কাজ করি। ও অনেক আগেই মেজর হয়ে যায়, কিন্তু আমি তখনও পিছিয়ে ছিলাম। এই দেখো দেখো আমাদের ব্যারাকে কাটানো দিনগুলোর কত ছবি। আমি এখনো দেখি এগুলো, আর খুব করে মিস করি তোমার পাপাকে। বলে সে ফোন বের করে সাইফ এবং তার ছবি দেখাতে লাগলো। শেষা উৎফুল্লিত হয়ে দেখতে লাগলো বাবাকে, যেখানে কোনো জায়গায় সাইফ সহ অন্যান্য সোলজাররা গিটার বাজাচ্ছে, কখনো একসাথে খাচ্ছে তাঁবুর ভেতরে বসে, তো কখনো পাহাড়ে চড়ছে। কত চার্মিং ছিল তার বাবা, এখন নিশ্চয়ই এগুলো মিস করে। এমন ছবি বাবা তাকে কখনো দেখায়নি। মিনিটের মাঝেই সিয়াসা আড্ডায় জমে উঠল লোকটার সাথে। সে উৎসাহিত গলায় জিজ্ঞাসা করলো, আপনাকে অনেক ধন্যবাদ দেখা করতে আসার জন্য। পাপা কখনো আমায় তার কর্মজীবনের এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেনি। ধন্যবাদ তো আমার দেয়ার কথা মামুনি, তুমি আছো বলেই তো আমি এখনো বেঁচে আছি। লোকটি মৃদু হেসে বলল। সিয়াসা ভ্রু কুঁচকে গেল, কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, মানে বুঝলাম না আঙ্কেল। বাদ দাও এগুলো, কথা তো হতেই থাকবে। তুমি এসো, আমরা একটা ছবি তুলি, পাপাকে দেখাবে, দেখবে পাপা কত খুশি হয়। চটপট কতগুলো ছবি তুলে নেয় লোকটা। অতঃপর আরো গল্প করতে লাগলো। যদিও সে আর সমস্যা হচ্ছিল, এখনো অনেক রোগী অপেক্ষা করছে তার জন্য, তবু কিচ্ছু বললো না। ভদ্রলোক নাকি ঢাকা থেকে এসেছে মাত্র,
আর এসেই তার সাথে দেখা করতে চলে আসে। সে অসম্মান করতে পারে না। বহু বছর পর ট্রাই সেভেন আবারও নিজের হিংস্রতা প্রকাশ করে বহুল আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং রাষ্ট্রীয় মিশন হিসেবে জায়গা করে নিয়েছে। পূর্ব রেকর্ড ঘেঁটে সামরিক বাহিনীরা সচেষ্ট, আত্মবিশ্বাসী এবং ধীর প্রত্যয়ী হয়ে উঠেছে। এবার তারা বিজয়ী হবেই হবে। আর কতবার হেরে যাবে সততার কাছে, কতবার হারবে খারাপের কাছে ভালো, অন্যায়ের কাছে ন্যায়। দর্পণ নিজের চতুরতা, বুদ্ধিদীপ্ততা দ্বারা 12টা হামলায় আটকাতে সফল হয়। যদি এতে সমগ্র জেলাসহ এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অপরাধ প্রতিরোধকারী বাহিনীর সচেষ্ট ভূমিকা ছিল, নয়তো একা সেনাবাহিনীর পক্ষে সম্ভব ছিল না এত বড় হামলা রক্ষা করা। ট্রাই সেভেনের লক্ষ্য পৌঁছাতে এখন 8টি সেনানিবাস সংঘবদ্ধভাবে কাজ করবে। সকলের একটাই প্রত্যয়, এবার তারা চূড়ান্ত ফলাফল প্রকাশ করেই ছাড়বে। রাত 8টা, বান্দরবান সদর হাসপাতালে ডেপুটি কমিশনার থেকে শুরু করে বিজিবির সদস্যরা, সেনা কর্মকর্তাদের ভিড় জমেছে। লোকমুখে প্রকাশ করা হয়েছে রাষ্ট্রীয় মিশনের চূড়ান্ত শুনানির কারণে বিপরীত পক্ষের ক্ষিপ্ততার শিকার হয়েছে সেনার সদস্যরা। কিন্তু বিষয়টা কিছুটা ঘোলাটে। রাষ্ট্রীয় মিশনে বিপরীত পক্ষের লোক নয়, বরং ট্রাই সেভেন কেস নিয়ে কাজ করার কারণে মাঝ রাস্তায় হামলা হয়। সৈনিকদের ছাপিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়িতে হামলা করা হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মেজর দর্পণ এহসানের গাড়িতে থাকা কর্মকর্তারা। মূলত হামলাটা ছিল মেজর দর্পণ এহসানের উপর। ওই একই গাড়িতে চট্টগ্রাম মেজর জুবায়ের রায়হান সহ আরো 2জন ঊর্ধ্বতম কর্মকর্তারা আঘাতপ্রাপ্ত হয়। তাদের সকলকে প্রাইভেট হসপিটালে নিলেও দর্পণকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এটাও দর্পণের আদেশে। সেই বলেছে তাকে প্রাইভেট হাসপাতালে না নিতে। সাইফ ক্রুদ্ধ পায়ে হাসপাতালে ঢুকে। তাকে দেখা মাত্রই সেনা সদস্যরা সেলুট দিয়ে দাঁড়িয়ে গায়। সে মাথা নেড়ে আবারও চলতে শুরু করে। এদিক থেকেই যাচ্ছিল, ভাবলো নিজের জগিং পার্টনারের সাথে একবার দেখা করে যাবে। সেনাবাহিনীর সদস্যরা অভ্যন্তরীণ তথ্য নিজের পরিবারকেও বলে না। সাইফ তারই উৎকৃষ্ট উদাহরণ। মেয়েকে মিথ্যে বলেছে। সে জানে হামলার কারণ এবং কারা করেছে। কোমর সমান সাদা চাদর টানা উদাম পৃষ্ঠদেশে সাদা ব্যান্ডেজ লাল হয়ে উঠেছে। ইতিমধ্যে 2বার ব্যান্ডেজ পরিবর্তন করা হয়েছে। ছুরির আঘাত গভীর, তাই। এছাড়াও ছিচকে গিয়েছে শরীরের কিছু স্থান। গাড়ির পিস্টনে ট্রাক দিয়ে হামলা করা হয়, পরবর্তীতে ছুরির আঘাত করা হয়। শরীরকে দীর্ঘ এক বিরতি দিয়ে চোখ মেলে তাকায় দর্পণ। উভয়ে শুয়ে আছে সে। সোজা হওয়ার চেষ্টা করলে শরীর তীব্র বিরোধিতা করে ওঠে। তার এখনো বিশ্রাম হয়নি, আরো প্রয়োজন। তার উপর এত অত্যাচার কেন? উপরন্ত বিশ্রাম দেয়া হয় স্বল্প। শরীর নাড়াতে পারল না দর্পণ। ধপ করে আবারও পড়ে গেল বেডে। সরকারি হাসপাতালের বেড আরামদায়কের পরিমাণ কতটা তা বলে বোঝাতে হয় না। মনে হচ্ছে যেন লোহার উপর পড়েছে। দিলজার এগিয়ে আসতে চাইলেও দর্পণকে ধরতে। দর্পণ হাত জাগিয়ে বারণ করে। আজ তাকে তুলতে মানুষের প্রয়োজন হলে সেই পেশার যোগ্যই না। শরীরের উপর কোনোরূপ দয়া আসলো না কাঠখোট্টা ব্যক্তিটির। সে উঠে বসেছে। দিলজার বালিশ দিয়ে দেয় পেছনে। হেডবোর্ডে হেলান দিতে চোখ মুখ কুঁচকে যায় তার। প্রতিবারের মতো এবারও ব্যথা জায়গায় ব্যথা দিয়ে নিজেকে আরো সামর্থ্যবান করে তোলে সে। গম্ভীর গলায় বলে, আপনাকে কিছু বলেছিলাম, কালেক্ট করতে পেরেছেন? দিলজা ইতস্তত করে বলল, কালেক্ট তো করেছি স্যার, কিন্তু আপনি কি এই অবস্থায়? যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলুন। দর্পণের থমথমে কণ্ঠে দিলজার চুপ হয়ে যায়। বলতে শুরু করে, আজকে ফুল ডে চেম্বার স্যার, এক্স্যাক্ট সময় রাত 8টা পর্যন্ত হলেও আজ ব্যতিক্রম হচ্ছে। রোগীদের যেই সিরিয়াল রয়েছে তা যেন শেষ করতে 9টা, 9:30 বেজে যাবে। এখন বাজে কটা? স্যার 8টা বেজে 10 মিনিট। ডাক্তারকে বলুন ফাইনাল চেক আপ করে 8 ঘন্টার মধ্যে রিলিজ দিতে। চোখ বন্ধ করে হেডবোর্ডে মাথা এলিয়ে বলল দর্পণ। কিন্তু স্যার ডাক্তাররা তো রাজি হবে না। আমি ঠিক আছে, ডাক্তারের সাথে ইমিডিয়েটলি কথা বলুন। ওকে স্যার। দিলজার বের হতে নিলে সাইফ ও মেজর অলিউল্লাহ ঢোকে কেবিনে। সাইফ এগিয়ে এসে হাত বাড়িয়ে দেয় দর্পণের দিকে। দর্পণ চোখ তুলে তাকায় সাইফের দিকে। হেই ইয়াং ম্যান, তুমি ঠিক আছো? সাইফকে আশা করেনি সে। সে মৃদু হেসে জবাব দেয়, ইয়েস আই এম অলরাইট। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু এখানে আসলে কেন? প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে। ততক্ষণ ভালো চিকিৎসা না হলে ফিটনেস নিয়ে সমস্যায় পড়বে। যে কাজের জন্য এত কষ্ট করছো সেটাই বৃথা যাবে। মনে রাখবে, আগে হেলথ, তারপরে সব কিছু। দর্পণ মৃদু হেসে মাথা নেড়ে সায় জানায়। সাইফ হাসি মুখে আরো কিছু উপদেশ দেয় দর্পণকে। দর্পণ চুপচাপ শুনে।
বলার মতো কিছু খুঁজে পায় না। তার মেয়েকে চিন্তায় ফেলতে চায় না বলেই তো সে সদর হাসপাতালে এসেছে। এটা নিশ্চয় শ্রুতিমধুর হবে না সাইফ চৌধুরীর জন্য। মনে মনেই হেসে উঠল দর্পণ। পোশাক বদলে এলোমেলো চুলগুলো সেট করে নেয় দর্পণ। নড়তে চড়তে কষ্ট হলেও নিজেকে এমনভাবে তৈরি করেছে যেন তার মতো সতেজ ব্যক্তি দুনিয়াতে আর কেউ নেই। গাড়ির ফ্রন্ট মিররে নিজেকে আরেকবার চেক করে নেয়। তবুও শিওর হওয়ার জন্য ড্রাইভার চাচাকে জিজ্ঞেস করে,